করেছি। এই আরাফার মাঠে যখন আমরা গিয়ে উপস্থিত হয়েছি, এই আরাফার ময়দানে লক্ষ লক্ষ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই লাগানো নিম গাছের ছায়ার নিচে বসে যখন দোয়া করেছে, নিজের কানে শুনেছি, আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতের আলা মাকাম দান করে দিও। কাজে সেই আরাফার ময়দানেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া হয়, এখন পর্যন্ত চিরদিন তার জন্য দোয়া হবে। আজকে যখন জিয়াউর রহমানের নাম উচ্চারিত হয়, তার আগে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলা হয়, শহীদ বলা হয়। জিয়াউর রহমানের ইন্তেকালের পরে মানিক মেহবুতে লক্ষ লক্ষ লোক তার জানাজায় অংশগ্রহণ করেছেন। এটা থেকে প্রমাণিত হয় যে তিনি একজন ধার্মিক, তিনি যেন এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ তাদেরকে মহব্বত করতেন, তাদেরকে ভালোবাসতেন। এদেশের সাধারণ মানুষের ভিতরে তার যে ভালোবাসা রয়েছিল তারই প্রমাণ সেটি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যতই এই সরকার মানুষের অন্তর থেকে মুছে ফেলার চেষ্টা করুক, তা কোনোদিন সফল হবে না। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে বন্দী করে রেখেছেন। কারণ একটি, যদি বেগম খালেদা জিয়া রাজপথে একবার বেরিয়ে আসেন, লক্ষ লক্ষ জনতা তার পাশে এসে দাঁড়াবে, এই সরকারের তক্তে তাজ ভেঙে চুরমার হয়ে যাবে। একটি কারণে বাংলাদেশের এই মহিয়সী নারী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কয়েক যুগ ধরে আজকে বিদেশের মাটিতে বাংলাদেশে আসতে পারছেন না, তার পাসপোর্টটাও জব্দ করে রাখা হয়েছে। আমি শুধু এটুকুই বলবো, আজকে জাতীয়তাবাদী উলামা দলের যে সকল নেতৃবৃন্দকে আমি সামনে দেখতে পাচ্ছি, অধিকাংশ নেতৃবৃন্দের নাম ইনশাল্লাহ আমার মুখস্থ আছে, আমি বলতে পারবো। কারণ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ঘুরে ঘুরে যারা আজকে উলামা দলের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে নিয়ে আমি এবং আমার অবশ্যই স্মরণ করতে হবে আলহাজ মাওলানা হাফেজ আব্দুল মালেক সাহেবকে। এই মানুষটি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাকে নিয়ে ঘুরে ঘুরে আমরা এই উলামা দল সুসংগঠিত করেছি, তার আজকে ফসল। আজকে সবচেয়ে বেশি আমি খুশি এই উলামা দলকে আজকে এখানে পেয়ে। কিন্তু ছোট্টভাবে একটি কথা বলতে চাই, আমি সদ্য বিদায়ী উলামা দলের আহ্বায়ক, আমি তো জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আজকে এখানে একটা ব্যানার টানানো হয়েছে, সেই ব্যানারের ভিতরে সকলের নাম আছে, আমার নামটা নেই। কারণ এখানে নাকি নির্দেশিত হয়েছে কে সম্পাদক ছাড়া কার দাম দেওয়া যাবে না। উলামা দলের আহ্বায়ক, নির্বাহী কমিটির সদস্য দাওয়াত দিচ্ছেন কেন? দাওয়াত দিয়ে অপমান করবেন কেন? এই অধিকার তো আপনার নেই। দাওয়াত দিলে ইজ্জত দিবেন, রাজনীতি করে ইজ্জতের জন্য, সম্মানের জন্য, অন্য কিছু পাওয়ার জন্য রাজনীতি করে কেন এভাবে অপমান করবেন? আমি আজকে আর কথা বাড়াবো না। আমি মাননীয় মহাসচিব, আপনার উপস্থিতি আজকে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছে, সফল করেছে, এবং জাতীয় নেতৃবৃন্দরা যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে উলামা দলের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাসর ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, নেত্রকোনা জেলার কৃতি সন্তান, কারা নির্যাতিত এবং পরীক্ষিত নেতা, বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব এটিএম আব্দুল বারী টেনি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কর্তৃক আয়োজিত নেই এখানে। বলুন দেখি ভাই। হ্যালো, এখানে
হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তমের শাহাদত বর্ষিকীর আলোচনা সভার আজকের সভাপতি, নবগঠিত উলামা দলের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক মাওলানা সেলিম রেজা, উপস্থিত রয়েছেন বিএনপির সফল মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, বারবার কারা নির্যাতিত জনপ্রিয় জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন দুই সহযোদ্ধার নাম আমি বলতে চাই, আমি বক্তব্য দেব না, যে দুই সহযোদ্ধার সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করেছি। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চেয়ারপারসন ও প্রতিষ্ঠা কাউন্সিলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদলের সাবেক সভাপতি, 2 মেয়াদেই 11 বছর যার সঙ্গে যুবদল করেছি, সে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। আরেক নেতা এখানে উপস্থিত রয়েছেন, যার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সকাল থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতির দীর্ঘ সময় প্রায় 1 যুগ, যার সঙ্গে ছাত্র রাজনীতি করেছি, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামা দলের নবগঠিত উলামা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে উলামা দলের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে বিপ্লবীর শুভেচ্ছা অভিনন্দন। আমি বক্তব্য দেব না, অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, প্রধান অতিথির একটা বড় প্রোগ্রাম রয়েছে। আমি শুধু আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই কথা বলেই শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, উলামা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ডেনি ভাইকে সময়ের উপযোগী বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জালকাঠি রাজাপুর কাঠালিয়ার গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনিযুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক, যিনি নিযুক্ত হয়েছেন, উলামা দলের কমিটিও ভেঙেছে। উনি দীর্ঘ অক্লান্ত পরিশ্রম করে আজকের আমাদের এই উলামা দলকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, ঠিক নয় কি? আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব রফিকুল ইসলাম জামাল ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উলামা দল কর্তৃক আজকে রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ এবং তার প্রভাব এই আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমান সমসাময়িক রাজনীতিতে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির সফল মহাসচিব এবং বাংলাদেশের বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের আস্থার প্রতীক আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে নবগঠিত উলামা দলের সভাপতিত্ব করছেন কাজী সেলিম রেজা। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, ঢাকা দক্ষিণের আহ্বায়ক এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম। উপস্থিত আছেন দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক, আমাদের বরিশালের সন্তান, যিনি অ্যাডভোকেট এবং আজকেও তিনি একটি হাজিরা মামলায় হাজিরা দিয়ে আসছেন, চেম্বার রেখে, যার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিদিন হাজিরা দিতে হয়, এমন নেতা আমাদের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের উলামা দলের
নেতৃবৃন্দ এবং উপস্থিত সদ্য ওলামা দলের 5 সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের আলোচনায় প্রথমেই বলতে হয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন ধর্মীয় মূল্যবোধের জায়গাটাকে গুরুত্ব দিয়েছিলেন। কারণ ধর্মীয় মূল্যবোধ শুধুমাত্র ইসলাম ধর্মের জন্যই নয়, সকল ধর্মের মানুষের কথা যদি আমরা বিশ্বাস করি, যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে তারা আর যাই হোক, তারা বর্তমান সরকারের যেসব কার্যক্রম হচ্ছে এ ধরনের খারাপ কার্যক্রম থেকে দূরে থাকে। আমরা যদি দেখি সেই 1972 সালের পরেই কিভাবে এদেশের আলেম ওলামাদের চরিত্র হরণ করার কাজকর্ম শুরু হয়েছিল, আমরা যদি তখনকার প্রচার মাধ্যম, মঞ্চের নাটক, এমনকি সিনেমায় হলে যদি যেতাম, আমরা দেখতাম দাড়িওয়ালা টুপি পরা নামাজি একজন লোক সবচেয়ে খারাপ চরিত্রে তাকে উপস্থাপন করা হতো। সেখান থেকেই ধর্মীয় মূল্যবোধের যে আস্থা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাই নিয়ে আজকের এই আলেম ওলামাগণ কাজ করতেছেন। যদি ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি তাহলে আমাদের মধ্যে কোনোভাবেই বেনজিদের মতো খারাপ লোকের আবির্ভাব হয় না। যদি ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি তাহলে আজিজের মতো খারাপ লোকদের এদেশে উত্থান হতো না। যদি ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি আবরার মতো অত মেধাবী ছাত্রকে বুয়েটে এবং নির্মমভাবে হত্যা করা হতো না। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি বিশ্বজিতের মতো একটা ছেলেকে কুপিয়ে, এভাবে কসাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হতো না। বন্ধুরা, ধর্মীয় মূল্যবোধ নাই বলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা দেখেছি কিভাবে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। তাই আমরা সবাইকে অনুরোধ করব আমাদের আজকে ধর্মীয় মূল্যবোধের দিকেই ধাবিত হতে হবে এবং এই ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাস করে তারা ইমানি জোর নিয়ে রাস্তায় নামে। এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই খালিদ বিন ওয়ালিদের সৈনিক এবং আমরা বিশ্বাস করি আজকের ওলামা দল হাঁটি হাঁটি পা করে আজকে প্রায় 45তম বার্ষিকীতে চলে আসছে এবং আজকে নতুন রূপে শুধুমাত্র মোনাজাত এবং মাদ্রাসা শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রাজপথে এসে এই সরকারের যত অপকর্ম আছে তার মোকাবেলা করে এই শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য সবচেয়ে বড় ভূমিকা নেবে। এই প্রত্যাশা রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে বীরের বিষে ফিরে আসবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রবিউল ইসলাম জামাল ভাইকে। প্লিজ দয়া করে কথা বলবেন না এই পর্যায়ে। আমরা এখন আলোচনা শুনবো। রাজি আপনারা? একটু সাউন্ড করুন। রাজি? তাহলে দয়া করে কেউ কথা বলবেন না। সাংবাদিক ভাইরা দু একটা কথা বললে বলো, কিন্তু ডায়াসে কিন্তু আমাদের নেতৃবৃন্দ কিন্তু জীবন শেষ করেছে শুধু এই ডায়াসে আলোচনা করে। প্লিজ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনর্বশী বক্তা, স্পষ্টবাদী এবং জাতীয়তাবাদী বনাম শিক্ষক সমিতির অন্যতম সিপাহসালার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের কিংবদন্তি রাষ্ট্রনায়ক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম ভারতবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভায় সম্মানিত সভাপতি, ওলামা দলের সভাপতি আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, তাকে প্রথম অভিনন্দন জানাই নবনির্বাচিত কমিটি আহ্বায়ক হিসাবে। উপস্থিত আছেন আজকের বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যিনি বর্তমান বিএনপির ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টা, আছেন বিএনপির যুগ্ম মহাসচিব তুখোর বক্তা
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক সৈয়দ চৌধুরী এনি সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবার নাম বললাম না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ওলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো আসলে মেধা বা প্রজ্ঞা আমার নাই। শিক্ষক হিসাবে দু একটা কথা বলতে পারি। তার মধ্যে প্রথমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক সেই প্রার্থনা করছি। একটু আগে ধর্ম বিষয়ক সম্পাদক বলে গেলেন মানবিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের কথা। সেই কথাটি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে এটা একটা জঘন্য কথা। তাদের কাছে কথা ভালো লাগে না। তারা এই দেশের বর্তমান পর্যায়ে যেখানে নিয়ে গেছে সেখানে আমরা দেখে আসছি বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গাতেই ছাত্রলীগের আধিপত্য। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। গত পরশুদিন রাতে নীলক্ষেত পলাশী যে মার্কেট ছিলেন আপনি সবাই, পলাশী মার্কেটে 2008 সালের SM হলের ছাত্রলীগের নেতা মেহেদি তারা চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে, ছাত্রনেতা তারা। এবং তারা প্রায় 2 ঘন্টা দোকান বন্ধ ছিল, রাত 10টা থেকে 12টা পর্যন্ত। তারপর তারা তাদেরকে বোধহয় অন্যরা মুক্ত করে নিয়ে আসছে। তাদের এই মূল্যবোধের অবক্ষয় কোথায় গেছে সেটা দেখতে পারা যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য যে সমস্ত কার্যক্রম হাতে নিয়েছিলেন তার ভিতরে মাদ্রাসা শিক্ষাকে উনি অত্যন্ত বিজ্ঞানের অন্তর্ভুক্ত করেছিলেন। উনি কয়েকটা কথা বলেছিলেন, সেই কথাগুলো বলে আমি বক্তব্য শেষ করব। তিনি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছিলেন, শিক্ষার মূল ধারার যুক্ত করেছিলেন। শহীদ জিয়া সরকারের বিজ্ঞান, কারিগরি এবং ক্রাফট শিক্ষা চালু করেছিলেন তিনি। বর্তমানে যে বাংলাদেশের মেডিকেল কলেজে বা বুয়েটে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ভর্তি হতে পারে, এর অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ড চালু করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এবং 1979 সালের 22 নভেম্বর কুষ্টিয়া এবং যশোরের সীমান্তবর্তী এলাকা শান্তিডাঙ্গায় আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, প্রতিষ্ঠা তিনিই করেছিলেন। পরবর্তীতে 1978 সালে এখন যে ইসলামিক ইনস্টিটিউট অফ টেকনোলজি IUT গাজীপুরে, সেগুলো প্রতিষ্ঠা তারই। তারপরে মাদ্রাসা শিক্ষাকে এবং ইসলামী শিক্ষাকে কোথায় নিয়ে যাওয়া যায় তার সুদূরপ্রসারী চিন্তা উনি করেছিলেন। আমি আর একটা কথা শুধু বলবো, আমরা গত কয়েক বছর যাবৎ ভোটের অধিকার প্রতিষ্ঠান লড়াই করছি। আমরা লড়াই করি বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানবিক যে বিপর্যয় সেগুলো থেকে বাঁচার জন্য। আমরা এটা ভাবা উচিত যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে বাংলাদেশের পতাকা রক্ষা করার ব্যাপারটা। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে কিনা সেটা আমরা জানি না। আমি গত 1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন পত্রিকায় যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভুটানে যাবে ট্রেন লাইন, ভারত যাবে বাংলাদেশের মাটি থেকে। আমার দেশের 1 ইঞ্চি মাটিও আমার কাছে অনেক পবিত্র, কিন্তু সেই জায়গায় তারা ব্যবহার করতে চায়। গত 2 দিন আগে দেখলাম, পত্রিকায় দেখলাম, মোংলা পোর্ট বড় একটা বন্দর, সেই বন্দরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চাচ্ছে ভারতীয় একটা প্রতিষ্ঠান। জানি না দেখেছেন কিনা আপনারা। আমি দেখলাম যে সেখানে এতদিন এই মোংলা পোর্ট চলছিল, রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের হাতে ছিল তারা ভালোমতো চালাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে ভারত তাদের অত্যন্ত আমাদেরকে প্রয়োজন এই মোংলা পোর্টের রক্ষণাবেক্ষণ সুন্দররূপে সম্পন্ন করার জন্য তারা এগিয়ে আসছে। কত মায়া কান্না! স্বামী হিসাবে স্ত্রী সব দিতে পারে, দেওয়ার আপত্তি নাই, তার দেওয়ার অধিকারও আছে, কিন্তু বাংলাদেশের মাটি ব্যবহার করে এমন স্বামিত্ব বরণ করার প্রয়োজন আমি দেখি না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকাকে ভুলণ্ডিত করে স্বামিত্ব বরণ করার যৌক্তিকতা আমি দেখি না। অতএব আমরা এই দেশের 1 বিন্দু মাটি রক্ষার জন্য, আমাদের এই দেশের পতাকা রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই আন্দোলন করতে হবে ভোটের অধিকারের সাথে সাথে। একই সাথে দেখছি আমরা এই আদানি গ্রুপ, আমরা বিদ্যুৎ পাই না, কিন্তু আদানি গ্রুপের তাদেরকে বিল দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, ক্যাপাসিটি চার্জ দিতে হবে, বিদ্যুৎ দিক আর না দিক। এই যে আধিপত্যবাদ, এই যে কর্তৃত্ববাদ, এই আধিপত্যবাদ এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে
আমরা যদি সোচ্চার না হই, আগামী দিনে এই স্বামী স্ত্রীর সম্পর্ক কোথায় যাবে আমরা জানি না। এই দেশের মাটি আমার থাকবে কিনা জানি না, এই দেশটা আলটিমেটলি সিকিম হবে কিনা আমরা জানি না। সো এখনো সময় আছে আমাদের এই বাংলাদেশের যে জনগণের যে অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেখান থেকে মানুষকে রক্ষা করার জন্য, দুমুঠো ভাত খেয়ে বাঁচার জন্য, একই সাথে স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য। আমি ওলামা দলের কাছে কৃতজ্ঞ। ওলামা দলের নতুন এই কমিটির যাত্রা সফল হোক, আগামী দিনে তারা আরও বেগবান হবে তাদের আন্দোলন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর ওবায়দুল ইসলাম স্যারকে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত যোদ্ধা ছিল আমাদের সিনিয়র ভাইরা, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন কামরুজ্জামান রতন ভাই। নাম শুনেছেন না এনি ভাইয়ের সাথে? তো সেই কামরুজ্জামান রতন ভাই এখনো কোথাও গেলে নিজের পরিচয় দেন না, গোপন রাখেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ওনার সে অবদানকে ভুলেন নাই। প্রোগ্রামে এসেছে, বক্তব্য দিতে বলছি, ভাইয়া বক্তব্য দিচ্ছে না। আমরা যে 50-এ উপনীত হয়েছে, আমরা এখনো ভাইয়ের সামনে বসিও না, কথা বলি না, কোনোদিন ধমক দেয় নাই, কিন্তু কেন যেন দেখলে একটা সম্মান চলে আসে। সেই আজকে আমাদের অনুষ্ঠানে এসে অলঙ্কৃত করেছেন পাঁচের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই খুনি হাসিনার আতঙ্ক, মুন্সিগঞ্জ জেলা মাটি ও মানুষের নেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব কামরুজ্জামান রতন ভাইকে ওলামা দলের এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। ভাইকে বক্তব্য দিতে বলেছিলাম, কিন্তু ভাই বলছে যে বক্তব্য দিবে না। এক মিনিট শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ করছি পাঁচের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কামরুজ্জামান রতন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং ধর্মীয় মূল্যবোধের এই শীর্ষক আলোচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন মাপের মানুষ ছিলেন, দেশের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য কি করেছেন, এবং ইসলাম ধর্মের তাহজিব তামাদ্দুনের জন্য এই সমস্ত আলেম ওলামাদের সামনে আমি বক্তব্য দেওয়ার দৃষ্টতা আমার নেই। বিশেষ করে যেই অনুষ্ঠানে বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই অনুষ্ঠানে সালাম ভাই, যেই অনুষ্ঠানে আলাল ভাই থাকবেন, আমার সহযোদ্ধা ইনি থাকবেন, আমি সম্পূর্ণ অপ্রস্তুত। বিশেষ করে এই উলামা দলের পরিবেশে আমার এই যে ড্রেস কোডটা, এটা সম্পূর্ণ বেমানান। সুতরাং আমি লজ্জিত। আমি যদি জানতাম এই ধরনের অনুষ্ঠান আমাকে আসতে হবে, অন্তত পক্ষে আমি ইসলাম ধর্মের যে অনুশাসন যতটুকু আমি বিশ্বাস করি, যতটুকু মানি, আমি ওইটা মেনে আমি অনুষ্ঠানে আসতাম। যাই হোক, হঠাৎ করে আসছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। এখানে দুইটা কথা বলি। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নির্দেশনা মেনে সত্যিকার অর্থে মানুষের অধিকার আদায়ের জন্য একমাত্র দল যাদের উপর এই দেশটা তাকিয়ে আছে, সেইটা হলো আমার জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই বিএনপির এই কর্মসূচিকে এত একটা দানবীয় রূপের মধ্যেও যে কষ্টগুলো করে যাচ্ছেন, যে কষ্টগুলো করতে গিয়ে কেউ কখনো জীবন দিচ্ছেন, মামলা খাচ্ছেন, জেলকে বরণ করে নিচ্ছেন। এইখানে এমন একটি মানুষ নাই, আর এমন একটি পরিবেশে আমরা রাজনীতির কথা বলি, সত্যিকার অর্থে আমাদের জীবন দুর্বিষহ অবস্থায় আমরা জীবনযাপন করতেছি। আমাদের এই সংগ্রামের পাশাপাশি এই আলেম ওলামারা যদি আল্লাহর দরবারে, যেখানে আমরা মজলুম আমরা যেখানে মজলুম আর সৃষ্টিকর্তার এই দাবি দাবার ক্ষেত্রে এখানে কোনো ভায়া মিডিয়া লাগে না। আমরা আমাদের প্রতিটা কর্মসূচির মাধ্যমে আমরা যদি আল্লাহর কাছে, আল্লাহর রহমত সত্যিকার অর্থে আমাদের একিনের সহিত আমল এখলাস যদি আমরা ঠিক রেখে, আমরা যদি এই স্বৈরাচার থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাই, এই চোখের পানি আল্লাহর আরশ কাঁপবে, এবং ওইখানেই কিন্তু আমাদের বিজয়টা ইনশাল্লাহ ত্বরান্বিত হবে। পার্শ্ববর্তী দেশ একটা ইলেকশন হইল, হুজুর আপনি যে জিনিসটা খাবেন না সেই জিনিসটা কি আমাকে খাওয়ার জন্য অফার করতে পারেন? আরে তোরা পাশের দেশের লোক, তোরা আমার বাংলাদেশে গণতন্ত্র ভোটের প্রেসক্রিপশনটা দেশ,
লজ্জা হয় না এই ধরনের একটা নির্বাচনের জন্য তোরা ওইখান থেকে ফরমাইশ দেশ? তোদের যদি শরম থাকতো, বোধ শক্তি থাকতো, সেটা বিবেকবোধ, লজ্জাবোধ, যেই মার্কাই ইলেকশন এই বাংলাদেশে হয়, তুই পার্শ্ববর্তী 140 কোটি দেশের মানুষ, তোর নিজের দেশে আগে ওই ধরনের নির্বাচন করে তুই ক্ষমতায় আস। ওইটা তো ওই দেশে পারস না। তোর একটা পাপেট বানাইবার জন্য তুই এই বাংলাদেশে এই ধরনের নির্বাচনের ব্যবস্থার জন্য, যেখানে ভোট ছাড়া নির্বাচন হয়, আর এই ধরনের ভোটের জন্য তোরা পার্শ্ববর্তী দেশ থেকে একটা পাপেট গভর্নমেন্টকে এইভাবে ইনসিস্ট করে তোরা এই বাংলাদেশকে চালাচ্ছস। সুতরাং এই দেশ কখনো আমার আলেমুল আমার কোন মুসলমানের হৃদয়ের যে কাকুতি, কোন ধর্মীয় বিশ্বাসের সাথে এই পার্শ্ববর্তী দেশের কোনোভাবেই কোনো মিল নাই। এই দেশে আলেমুল আমারা নিবৃত্তে কারাগারে কাঁদে। আমার সাথে আমি মুন্সিগঞ্জ জেলার নূর হোসেন নুরানি, হতে পারে তার অন্য দেশের, আমি তাদের রাত্র 2টার পরে তাদের আহাজারি কান্না দেখছি। এই জন্য আমি বললি আমি আপনি ব্যর্থ, কিন্তু আলেমুল আমাদের 2 ফোঁটা চোখের পানি কখন ইনশাল্লাহ এই জন্য ব্যর্থ হবে না। রোজ কিয়ামত আল্লাহ যেহেতু সত্য, এই বিচার, এই দানবের বিচার ইনশাল্লাহ হবে। আরেকটা কথা বলছি, যেহেতু দাঁড়াইতে দিচ্ছেন, কথা একটা বলবো, বক্তব্য শেষ। এই জমিনের বক্তব্য দেখছেন, এক বিচার দেখতেছেন 2টা মানুষের। একজন বলছে 50 বছরের ইতিহাসে বলে এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ দেখে নাই। এর থেকে কোন নির্লজ্জ মানুষের প্রতি অবমূল্যায়নের বক্তব্য আর কোন কিছু হতে পারে না। এই বেনজির তুই এইভাবে হোলস্টার দেখে বলছে এটা কোনো খেলনা না, এর পরিণতি এই বাংলাদেশে আমরা দেখতেছি। বিনীত অনুরোধ, এখনো যারা এই সরকারকে টিকে রাখতে চাচ্ছেন, হয় ভালো হও, তাহলে তোমাদের পরিণতি থেকে জঘন্য হবে। এই আলেমরা সেই কাফেলা ইনশাল্লাহ থাকবে। আমরা সবাই ইমানি জজবা নিয়ে এবং তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়বাদের আদর্শকে বুকে ধারণ করে রাজপথে আমরা দাঁড়াবো। রাজপথই ফয়সালা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা আমাদের ওলামাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদবার্ষিকী যে সমস্ত নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি, নেতারা যদি বক্তব্য দেওয়া শুরু করে দিন শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না, যদি আলোচনার ভিতর থেকে শুরু হয়। যেহেতু সময় সংকীর্ণ, সেজন্য ভাইয়ের সংক্ষিপ্ত করেছেন, ভাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রোগ্রাম আসার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা। আপনাদের সবার কপালটা খুব সুন্দর না? কিন্তু যেদিন আলী ভাইকে আহত করেছে, আমরা চিন্তা করিনি আমাদের ভাই আমাদের মাঝে ফিরে আসবেন। এত সুন্দর চেহারার মধ্যে দেখেন, এই যে এটা পুরাটা কাটা, আমরা সেদিন চিন্তা করি ভাই আমাদের মাঝে ফিরে আসবে, কিন্তু রাজপথে নিজের তাজা রক্ত বিলীন করে দিয়ে সেদিন স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেদিন শেখ হাসিনার মস্তক ভেঙে দিয়েছে। আমরা যার কাছ থেকে ছাত্র রাজনীতি শিখেছি, আমি সেলিম ভাই, কাজী আলমগীর ভাই, সেই শ্রদ্ধেয় নেতা, লক্ষ্মীপুর জেলা সদরের মাটির মানুষের নেতা, লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, মিডিয়া সেলের সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য যারা শহীদউদ্দিন চৌধুরী আলী ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য দিচ্ছেন যারা শহীদউদ্দিন চৌধুরী আলী এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, যিনি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন এবং এই বাংলাদেশটাকে আধুনিক বাংলাদেশ হিসাবে তিনি আমাদের এই জাতির সামনে দিয়ে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যেখানে আগে ছিল একদলীয় শাসন, সেখান থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি সেই ভিত তিনি সৃষ্টি করেছেন এবং মুক্তিযুদ্ধের ডাক দিয়ে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা যাকে নিয়ে গর্ব করি,
যার গৌরব এবং গর্বের এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মহান স্বাধীনতার ঘোষকের দল বিএনপি, এই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল, ওলামা দলের উদ্যোগে আজকের এই আলোচনা সভার সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতি কাজী সেলিম রেজা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, বিজ্ঞ আলোচকবৃন্দ, ইতিমধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এই সিনিয়র নেতৃবৃন্দ ওনারাও বক্তব্য দিবেন। এবং প্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মহান স্বাধীনতার ঘোষকের আত্মার মাগফিরাত কামনা করছি, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এখানে ওলামায়ে মাশায়েখ বৃন্দ উপস্থিত রয়েছেন এবং এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনাদের নেতৃত্বেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চলছে। এই সমাজকে আলোকিত রাখা, আলোকিত করা আপনাদের বড় দায়িত্ব। কিন্তু একটি ফ্যাসিবাদ সরকার যেখানে ক্ষমতায়, একটি কর্তৃত্ববাদী সরকার যেখানে ক্ষমতায়, একটি আধিপত্যবাদী শক্তি দেশকে, দেশের মানুষকে জিম্মি করে যেখানে ক্ষমতাকে দখল করে আছে, সেই সমাজ আজকে অন্ধকারে নিমজ্জিত। এই সমাজকে তারা নষ্ট করে ফেলেছে, এই সমাজকে তারা দুর্গন্ধে একটা ডাস্টবিনে পরিণত করেছে। এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং এখান থেকে মুক্তি পেতে হলে আজকে ওলামায়ে কেরামগণ, ওলামা মাশায়েখগণ, আপনারা যারা উপস্থিত হয়েছেন ওলামা দলের নেতৃত্বে, এই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে আপনারাই পারেন কাজ করতে। এটা আমাদের বিশ্বাস। আজকে ওলামা দলের নতুন কমিটি হয়েছে, এই মিটিং এর মধ্যেই ব্যাপক উপস্থিতি শুধু এখানে যেন শেষ না হয়ে যায়। ওলামা দলের নতুন কমিটির মাধ্যমে সারা দেশে সম্মানিত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন এবং আজকে যেই সমাজটি এই ফ্যাসিবাদী সরকার অন্ধকারে পরিণত করেছে, সেখান থেকে মুক্ত করে আনার জন্য ব্যাপকভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং সমাজে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি ইসলামী উম্মার নেতা ছিলেন। তিনি ওআইসি সৃষ্টি করার মধ্য দিয়ে সকল ইসলামী দেশগুলোকে একত্রিত করেছেন এবং তার নেতৃত্বে একটি ধর্মীয় মূল্যবোধের যে জাগরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছে, তার নেতৃত্বেই ছিলেন ওলামায়ে মাশায়েখবৃন্দ। সুতরাং তার হাতকে যেভাবে সে সময়ে সম্মানিত ব্যক্তিরা শক্তিশালী করেছিলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই মূল্যবোধকে ধারণ করে সমাজের পরিবর্তন নিয়ে আসাটাই হলো আমাদের মুখ্য টার্গেট এবং মূল উদ্দেশ্য। যদি আমরা সেটা পারি, তাহলে বাংলাদেশ আজ লুটেরাদের হাত থেকে রক্ষা পাবে, মাফিয়াদের হাত থেকে রক্ষা পাবে, বেনজিরের হাত থেকে রক্ষা পাবে, আজিজদের হাত থেকে রক্ষা পাবে। আমি আপনাদের সবাইকে
ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, দেশকে রক্ষা করবেন, সমাজকে রক্ষা করবেন। এই প্রতিশ্রুতি আজকে এই দিনটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা শপথ নিতে পারি, আমরা শপথ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এলি ভাইকে ওনার জ্ঞান গর্ব মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন একজন রাজনৈতিক বিশ্লেষক, সাবেক যুবক সম্রাট, সাবেক সংসদ, বারবার নির্বাচিত সংসদ, অনলবর্ষী বক্তা, বিএনপির কারা নির্যাতিত নেতা, বিশিষ্ট আইনজীবী, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি আলহাজ কাজী সেলিম রেজা, জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, একজন আত্মনিবেদিত, ত্যাগী, ইমানদার নেতৃত্বের প্রতীক, বিএনপির বিপ্লবী মহাসচিব, কারা নির্যাতিত নেতা, উপস্থিত আজকের অনুষ্ঠানের সঞ্চালক অ্যাডভোকেট আবুল হোসেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত সদস্য সচিব এবং আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় আলেম ওলামাবৃন্দ, বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বোনেরা পেছনে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, ভাবতে পারেন জালাল ভাই বোন বলছে কেন। বোনেরা পেছনে আছেন, সংবাদ মাধ্যমের বোনেরা। প্রিয় বন্ধুরা, কামরুজ্জামান রতন একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন তার বক্তব্যের মধ্যে। সবই ভালো বলেছেন, একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, যে মজলুম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা থাকে না, আবরণ থাকে না। আজকে গোটা বাংলাদেশটাকে কিন্তু একটা মজলুম খানায় পরিণত করেছে। আর এর মধ্যে প্রতিবাদের জন্য যে কণ্ঠগুলো ছিল সেগুলোকে খুব পরিকল্পিতভাবে আস্তে 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 তাদেরকে দমন করে তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে। শুধু বেগম খালেদা জিয়াকে একা পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করতে চায় তা না, ডক্টর ইউনূসকে 8-10টা চুবানি দিয়ে তারপর উঠাতে বলে। তারপরে আকবর আলী খান সাহেব ছিলেন, আপনাদের মনে আছে, একজন অত্যন্ত সম্মানিত মানুষ, তাকে তো লুংরা, লেলা, পঙ্গু ইত্যাদি নানা ভাষায় আজকের এই রানী যিনি, তিনি তাকে সম্বোধন করতেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, তাকে নিয়ে জাতীয় সংসদে যা খুশি তাই গালিগালাজ করা হয়েছে। এমন কোন সম্মানিত মানুষ নেই যাকে অপমানিত করে উনি আনন্দ না পান। ওবায়দুল ইসলাম সাহেব চলে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটু আগে বক্তব্য দিয়ে গেছেন। ঢাকা ইউনিভার্সিটিতে কালকে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা হচ্ছিল, সমাজবিজ্ঞানের। সে পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছে যে বেনজির এবং আওয়ামী লীগের যে নিহত এমপি আজিম, আনোয়ারুল আজিম আনার, তাদের সম্পর্কে তাদের বক্তব্য এবং তাদের সম্পর্কে পত্রিকার মন্তব্য কোট করে সেটার উপরে ব্যাখ্যা দিতে বলেছে। কোথায় নিয়ে গেছে দেশটাকে একবার চিন্তা করেন, কোথায় নিয়ে গেছে। আর যার সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি, তিনি এই দেশকে কোথায় নিয়ে চলে গিয়েছিলেন। ইরাক, ইরান দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ, তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধের মীমাংসা করার জন্য যে আল কুদস কমিটি গঠন হয়েছিল, সেখানে শহীদ জিয়াউর রহমানকে নেতা নির্বাচিত করা হয়েছিল। সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ একটু একটু তুলনা করে দেখলেই বোঝা যাবে। আমাদের ধর্মীয় ব্যাখ্যায়, বিশ্লেষণে বিভিন্ন সময় আমরা বলি, সংকটকালে যে কোনো গোত্র, যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতির সংকটকালেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে পাঠিয়েছেন। দেখেন, সব সময় কোনো বিপদগামী গোত্রকে পথে আনার জন্যই তিনি তাদেরকে মুক্তির দিশারি হিসাবে প্রেরণ করেছেন। একদম আপনি সেই হযরত দাউদ আলাইহিস সালাম থেকে, সুলাইমান আলাইহিস সালাম থেকে, মুসা আলাইহিস সালাম, তারপরে অন্যান্য যারা, লূত আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং
সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই জিনিস। ওনারা নেই, কিন্তু ওনাদের আওলাদরা তো আছেন, ওনাদের বার্তাবাহকরা তো আছেন। জাতির সংকটে কারা এসে কখন উপস্থিত হয়, তাদের মর্যাদা কোথায় হবে এটা আপনারা নির্ধারণ করবেন। কিন্তু আমার কাছে মনে হয় ৭১ সালে জাতীয় জীবনে আমাদের যখন সবচেয়ে বড় একটি সংকট, সেই সময় কিন্তু আল্লাহর বিশেষ দূত হিসাবে জিয়াউর রহমান বীরুত্তম এসে হাজির হয়েছিলেন। তার ঘোষণা যদি ওইভাবে সেদিন না আসতো, যারা ভাষণ দিয়ে দেশ স্বাধীন করতে চেয়েছিলেন তারা ভাষণ ছেড়ে বাসন পেতে বসে গেছেন। ভাষণ এবং বাসন দুটো মিলিয়ে ফেলেছেন। বাসন পেতে পাকিস্তানি সরকারের সাহায্য নিয়েছেন পরিবারের জন্য, নিজে তাদের আতিথেয়তা গ্রহণ করেছেন রাওয়ালপিন্ডিতে গিয়ে। ভাষণে দেশ স্বাধীন হয় নাই, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এবং সেই যুদ্ধের বীরত্বের কারণে জিয়াউর রহমান বীরুত্তম উপাধি পেয়েছেন। অন্য কোন নেতার পারিবারিকভাবে এই পরিচয় নেই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যিনি, তাকেও আমাদের মহাসচিব প্রায় বলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা। অবশ্যই ইতিহাস বিশ্লেষণ করলেই সেটা দেখবেন। তিনি বসে বসে এই প্রচারণাগুলো চালিয়েছেন। মেজর জিয়ার সঙ্গে থাকেন, তিনি যেভাবে বলেন সেইভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। নিজের দুটো শিশু সন্তানকে নিয়ে যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন। এটা তো অন্য কোনো নেতার পরিবারের মধ্যে নেই। আক্রোশটা, প্রতিহিংসাটা মূলত সেই জায়গা থেকেই। এরপরে যে কথা আমি বলছিলাম, যে আল্লাহর প্রেরিত মানুষদের অনুসরণ করে এখনো যারা এই সমাজে আছেন তাদের কিছু কিছু প্রমাণ এইভাবে পাওয়া যায়। জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বরণের পরে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হয়েছিল, ওই মানিক মিয়া এভিনিউতে আজকের এই ডিভাইডার ছিল না। এই ডিভাইডারও স্থাপন করা হয়েছে প্রতিহিংসার কারণে। সেদিন এই ডিভাইডারবিহীন মানিক মিয়া এভিনিউ মানুষের মাথা ছাড়া আর কোনো কিছু দেখা যায় নাই। এবং ৮০ বছরের বৃদ্ধ থেকে ৮ বছরের শিশু পর্যন্ত কারো চোখ সেদিন অশ্রুবিহীন ছিল না। সেদিন গোটা বাংলাদেশ চলন্ত জানাজার নগরীতে পরিণত হয়েছিল। আমরা আজকে এখানে ওনার ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুভূতির কথা বলছি, বিশ্লেষণের কথা বলছি। জিয়াউর রহমান সাহেব ১৯ দফার মধ্যে কি বলেছেন, যে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম এই দেশে। একই সঙ্গে অন্য ধর্মের যারা আছেন তারাও যাতে তাদের ধর্মীয় কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করতে পারেন সেই নিশ্চয়তা প্রদান করা হবে। পবিত্র কোরআনে কালামেও তো তাই আছেন, যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না, তাহলে তারা আল্লাহকে গালি দিবে। এবং আরো বহু কথা এইভাবে আছে। জিয়াউর রহমান সাহেব একদিকে যেভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, একই সঙ্গে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। তফসিলি ফেডারেশনের যারা নিম্ন বর্ণের হিন্দুরা আছেন তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন, তাদেরকে দিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। একই সঙ্গে বাংলাদেশে প্রথম, বাংলাদেশের ইতিহাসে প্রথম কাকরাইলের যে আর্চ বিশপ তিনি সহ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন। তো এই জন্য কথাটা কিন্তু ধর্মীয় মূল্যবোধ। আমরা যারা বলি ইসলামী মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের মূল ধারক এবং বাহক হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অন্য কেউ না, অন্য কোনো মানুষ না, কোনো ব্যক্তি না। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দৃঢ়তার সঙ্গে এই কথাটা বলতে হবে। জাতির পিতা যাকে খুশি আপনারা বানান, কিন্তু কোন সাচ্চা মুসলমান সেটা স্বীকার করে না। মুখে না বললে অন্তর থেকে অন্তত স্বীকার করে না। জোর করে অনেক কিছু করা যায়, জোর করে ভালোবাসা নেওয়া যায় না। আপনাদের এখনো শিক্ষা হয় না, এখনো হয় না, হওয়া তো উচিত। এই ইসলামের উপরে কোনোদিন ধর্ম ব্যবসা জিয়াউর রহমানের মাধ্যমে হয় নাই, তিনি সেটা করেন নাই। বাইতুল মোকাররম মসজিদের এক্সটেনশনের ব্যাপারে, সম্প্রসারণের ব্যাপারে তার অবদান ছিল। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বক্তব্য দিচ্ছি, এখানে স্লোগান দিলে এর পরের অনুমতিটা পাবেন না। এখন যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অনুমতি দেবে না। এই জায়গাটাও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। এই প্রেস ক্লাবে ওই সময় ১ কোটি টাকা তিনি নগদ প্রদান করেছিলেন। আজকের নেতারা সেটা সম্মানের সঙ্গে বলে না, স্বীকারও করে না। আজকে যে পুলিশরা আমাদের উপরে দমন নীতি চালান, আমাদেরকে মারেন, ধরেন, যা মন চায় তাই করেন, এই বেনজিরের অনুসারীরা এই ডিএমপি প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের নামটা তারা উচ্চারণ করে না। ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভক্ত করা হয়েছে। যখন খুশি ধর্মকে ব্যবহার করে,
যখন খুশি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, তখন আর ধর্মনিরপেক্ষতা থাকে না। এই 2024-এ 7ই জানুয়ারি যে একটা ভুয়া নির্বাচন হলো, সেই নির্বাচনেও এই ভদ্র মহিলা বলেছে নূহ আলাইহিস সালামের নৌকায় ভোট দেন। মনে আছে আপনাদের? অর্থাৎ যেখানে ব্যবহার করা লাগবে ধর্মটাকে, সেইখানে নোংরা ভাবে করেন, স্বার্থপর ভাবে করেন, আর এমনিতে গিয়ে তখন আবার এখানে তিলক চন্দন দেন, আবার এইভাবে দাঁড়িয়ে থাকেন, আবার বলেন দুর্গা মা এবার নৌকায় এসেছে না হাতিতে এসেছে, ওগুলোও গিয়ে বলেন। তো আগে নিজেকে ভালো হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছিলেন তার এক সাহাবা। আপনারা জানেন, অত্যন্ত মশহুর এই ঘটনাটা, যে তার ছেলে মিষ্টি খায়, মিষ্টির প্রতি তার খুব বেশি আগ্রহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিয়েছিলেন যে আমি এটা সমাধান দিলে আমাকে একটু সময় দিতে হবে। কিছুদিন পরে ডেকে তিনি সমাধান দিয়েছিলেন। তখন জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর আপনি বিলম্বটা কেন করলেন? বলে আমি নিজে যেহেতু মিষ্টি পছন্দ করি, আগে আমার মিষ্টি খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি, তারপরে অন্যকে উপদেশ দিয়েছি। সেই জিনিসটার অনুসারী হওয়ার জন্য চেষ্টা করা ভালো, যতটুকু পারি আমাদের জন্য চেষ্টা করা ভালো। জাতীয়তাবাদী ওলামা দল আজকে যে এখানে অনুষ্ঠানের আয়োজন এবং যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, আহ্বায়ক কমিটি বিধায় আপনারা পেরেছেন, এটা আমি বুঝি মাঠের একজন মানুষ হিসাবে। পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে পরে যদি এরকমটা থাকে, তাহলে সেই দিন জোরে আপনাদেরকে একটা মাশা আল্লাহ বলবো। আজকে বললাম না এখন পর্যন্ত, আজকে পরীক্ষামূলকভাবে থাকলো এটা এই পর্যায়ের মধ্যে। তবে আমার বিশ্বাস তারা পারবেন, ইনশাল্লাহ তারা পারবেন। তো আমাদের যে দায়িত্ব বা কর্তব্য এই মুহূর্তে যেটা হচ্ছে, মজলুম মানুষের প্রতিনিধিত্ব আমরা করছি, সে মজলুমদের প্রতিনিধি হিসাবে আরও ত্যাগ তিতিক্ষা যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে। আমরা চিরদিন দেখেছি, পৃথিবীতে চিরদিন দেখেছি, ইতিহাস তাই বলে যে যুদ্ধে যারা জয়লাভ করে তাদের কথা মতো ইতিহাস রচিত হয়, এটা ঠিক। কিন্তু যুদ্ধে যারা পরাজিত হয় তাদের নামও সম্মানের এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয়, যার প্রমাণ নবাব সিরাজদৌলা। এখনো এত বছর পরেও এই বাংলা, বিহার, উড়িষ্যার কোনো মা, কোনো বাবা তাদের ছেলের নাম মির্জাফর হিসাবে রাখে না, মীর কাসেম হিসাবে রাখে না, মিরন হিসাবে রাখে না, কিন্তু সিরাজদৌলা নাম কিন্তু ঘরে ঘরে পাবেন আপনি খুঁজলে। সুতরাং যুদ্ধে জয়লাভ করলেই যে সব সমস্ত গৌরব আমাদের, এমন না। আমরা যে যুদ্ধটায় আছি, এই যুদ্ধটা একটা ইমানদারিত্বের যুদ্ধ। আমরা যে যুদ্ধে আছি, এটা মজলুম মানুষের পক্ষে যুদ্ধ, অত্যাচারিতের পক্ষ থেকে যুদ্ধ। আজকের প্রধান অতিথি প্রায় বক্তৃতায় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইনের কথা বলেন বর্তমান সরকারের লুটপাট সম্পর্কে। উনি বলেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, উনি একটা শব্দ পরিবর্তন করে দিতেন। উনি লিখতেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রানীর হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এই অবস্থাটা হয়েছে। আমরা ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি না ছোটবেলায়, মনে আছে? ঠাকুরমার ঝুলির মধ্যে গল্প থাকতো, একটার পর একটা পরিবেশন করা হতো। এই বর্তমান ঠাকুরমার ঝুলিতে আছে আজিজ, বের হয়েছে, দেখেন না? এর ঝুলিতে আছে বেনজির, বের হয়েছে। এর ঝুলিতে আছে এই যে আনোয়ারুল আজিম আনার, বের হয়েছে ঝুলি থেকে, ঠাকুরমার ঝুলি থেকে। এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছিল ইসমাইল হোসেন সম্রাট। এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে পাপিয়া। এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে হেলেনা জাহাঙ্গীর। এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে শাহেদ। এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে ডাক্তার সাবরিনা। ঠাকুরমার ঝুলি থেকে বহু বের হয়েছে আব্দুল সোবহান গোলাপ গোপালগঞ্জের। আজকের পত্রিকায় দেখবেন তার দখলদারিত্ব এবং তার লুটপাট সম্পর্কে। আজকের পত্রিকায় মাদারীপুরে সে কি করেছে, এগুলো আজকে এখন এসেছে। তো ঠাকুরমার ঝুলিতে যে আরো কত নোংরা আছে, কত কিছু আছে, এটা আমরা জানি না। তবে বেশি বাড়াবাড়ি যদি হয়, তাহলে বলবো সতর্ক হন। ওই উদাহরণ দেখে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া, দুই দেশের মধ্যে চরম শত্রুতা, আপনারা জানেন। উত্তর কোরিয়া এখন একটা নতুন পদ্ধতি গ্রহণ করেছে। তারা গ্যাস বেলুনের মধ্যে মানুষের মল এবং দুনিয়ার যত আবর্জনা এটা ভরে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেয়। প্রায় 700-র মতো প্যাকেট এইভাবে পাঠিয়েছে এখন পর্যন্ত। এখন দক্ষিণ কোরিয়া চিন্তা করছে এটা নিয়ে তারা জাতিসংঘ অভিযোগ জানাবে কিনা। আওয়ামী লীগ বাংলাদেশে ওই রাজনীতি শুরু করেছে। যত মল, যত আবর্জনা, যত নোংরা, যত পচা, যত দুর্গন্ধ, সবাই ঠাকুরমার ঝুলির মধ্যে আছে। যখন যেটা প্রয়োজন মানুষকে দমন করার জন্য সেটা ছেড়ে দেন। সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করতেই হবে।
জিহাদ করতেই হবে এবং সেই জিহাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলে সেখানে হয় শহীদ হতে হবে, না হয় গাজী হতে হবে, এর বাইরে কোনো বিকল্প নাই। আমরা সেই দৃঢ় ইমানি চিত্তিতে যেন বলিয়ান হই, এইটাই থাকলো আজকের প্রতি আমাদের আহ্বান এবং এই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সেই দায়িত্বটা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাদের পাশে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলাল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত দর্শক, আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছে। মহসিন স্যার একটা প্রোগ্রাম আছে, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাবেক সভাপতি, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকার সাবেক সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চের সংগ্রামী সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালাম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি কাজী সেলিম রেজা, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের একজন প্রিয় নেতা, একজন প্রিয় মানুষ, বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে উপস্থিত এইমাত্র বক্তব্য দিলেন মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কামরুজ্জামান রতন, আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক ড্যানি এবং ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নিসারুল হক এবং বর্তমান সদস্য সচিব আবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ওলামা একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আজকের প্রধান অতিথি বলবেন। আজকে এমন একটা অবস্থায় আমরা আছি যে আসলে এটা ব্যাখ্যা করা বড় কষ্ট। আওয়ামী লীগ তারা ধর্মের কথা বলে, কখন বলে? যখন ঠেকায় পড়ে। মূলত আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বললেও তারা ধর্মহীনতায় বিশ্বাস করে, কোনো ধর্মেই তাদের বিশ্বাস নাই। এই আওয়ামী লীগের আমলে যেমনি মসজিদের অপমান তারা করেছে, তেমনি প্যাগোডার, তেমনি মন্দিরের সব জায়গায় অপমান তারা করেছে। তারা শুধুমাত্র ক্ষমতার জন্য এমন কোনো কাজ নাই যে তারা করে নাই, এমন কোনো কাজ নাই। তাই আজকের দেশটাকে তারা রসাতলের দিকে ঠেলে দিয়েছে। এবং এইখানে আমরা যারা আজকে আছি, বাংলাদেশে যারা বসবাস করি, বাংলাদেশে আমাদের থাকতে হবে। এই সরকার যদি আরো কিছুদিন থাকে, তাহলে আপনারা আমরা কেউ ধর্মকর্ম সঠিকভাবে করতে পারবো কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। এবং একজন সঠিক মুসলমান হিসাবে, ইমানদার মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে। কারণ সমস্ত জায়গায় আজকে দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি, ঘুষ, উপঢৌকন ছাড়া কোনো কিছু হয় না। আর বর্তমান অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে নিয়ে ঠেকিয়েছে, কোনো পরিবার, সচ্ছল পরিবার যদি 20-25 হাজার টাকা ঢাকা শহরে ইনকাম থাকে, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সৎ পথে সেই ঢাকা শহরে বেঁচে আছে। যে কোনোভাবে, কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে তার আপোষ করতে হচ্ছে, মিথ্যার সাথে আপোষ করতে হচ্ছে, এর বাইরে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। তাই আজকের এটা আমাদের প্রতি ফরজ হয়ে গেছে, একটু পানি দিও, আমাদের প্রতি ফরজ হয়ে গেছে যাতে আমরা যদি আমার ইমান আকিদা নিয়ে বেঁচে থাকতে চাই,
তাহলে যত দ্রুত সম্ভব এই ধর্মহীন সরকারকে ক্ষমতা থেকে নামানো এটা আমার একটা ফরজ কাজ হয়ে তারা জিয়া রহমানের সমালোচনা করেন। জিয়া রহমানের যে অবদান এই দেশের জন্য, এই অবদানের ধারে কাছেও এখন পর্যন্ত আওয়ামী লীগ আসতে পারে নাই। যেমনি মুক্তিযুদ্ধে তার অবদান, মুক্তিযুদ্ধের পরে এই দেশটাকে গড়ে তোলার তার অবদান, এবং এই দেশের মানুষকে খাইয়ে পরিয়ে শিক্ষার যে ব্যবস্থা সেদিকে যে অবদান, কোনো দিক দিয়ে জিয়া রহমানকে খাটো করা যাবে না। আজকে শিক্ষার কথাই যদি বলি, আজকে এখানে আপনারা যারা আছেন, আপনারা মাওলানা আছেন, অনেকে হয়তো মাদ্রাসার সাথেও জড়িত আছেন, সুপারিনটেন্ডেন্ট আছেন। আজকে এমন ব্যবস্থা, শিক্ষা যে ব্যবস্থাটা আজকে বাংলাদেশে চালু হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি আমরা সজাগ? এই ব্যাপারে আমরা সজাগ না। আমার ভবিষ্যৎ প্রজন্মকে তারা কোন দিকে ঠেলে দিতে চাচ্ছে, আমরা কি এটার জন্য যে জোরালো যে একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে এটার যে প্রতিবাদ করা দরকার, আমরা কি সেই জোরালো প্রতিবাদ করছি না। কিন্তু একজন মানুষ হিসাবে, একজন পিতা হিসাবে, একজন মা হিসাবে, একজন ভাই হিসাবে এটা প্রতিবাদ করাটা এই মুহূর্তে ফরজ হয়ে গেছে। যে সমস্ত শিক্ষা কারিকুলামে তারা নিয়ে আসছে, এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু এটা সিরিয়াস ব্যাপার যে ভবিষ্যৎ আমার ছেলে মেয়ে কি হিসাবে তারা গড়ে উঠবে, সেই জিনিসটা কিন্তু আজকে চিন্তা করা দরকার। আজকে যদি আমরা না চিন্তা করি, অবহেলায় সময় যাবে। কিন্তু এই যে আল্লাহ তো উপরে আছে, আমার উপর যে দায়িত্বটা আছে, এই দায়িত্বটা আমি যেখানে আছি সেখান থেকে আমার দায়িত্বটা পালন করা উচিত, এটাকে আমার পালন করা উচিত। আর আমি যদি না পালন করি তাহলে এই দায়িত্ব আমার উপরেই বর্তাবে। আজকে এমন একটা অবস্থায় দেশ চলে গেছে, আল্লাহ কি বেনজিরে ছাড়ছে? আওয়ামী লীগ কি চাইলেও তারা এখন তার পাশে দাঁড়াইতে পারতেছে না। তাকে আল্লাহ কখন যে কার বিরুদ্ধে কোন মাইট তৈরি করে রাখছে একমাত্র উনি জানেন। আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে, আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে না। এটা কি সম্মানের সাথে সে বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। এইটার জন্য বলবো যে এখনো প্রশাসনে যারা আছে, আমরা বারবার বলি আজকে দেখেন কি অবস্থা। আজকে বেনজির তো পালাইছে, আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে হয়। আজকে কি অবস্থা আমাদের কর্মীদের, এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই, এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ, কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না, তার চিকিৎসাটাও ঠিক মতো করাতে পারছি না। আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল, আজকে নজরুল চিনবে, এরাও চিনবে যে কি হয়েছিল তার। সে চরম অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুর বাড়িতে, সেইখানে বলতো পুলিশ যে হামলা করছে। ওইখান থেকে যে এক হসপিটালে গেছে, সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে। তারপর সেখান থেকে গ্রামে সে মাঠে ছিল, এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং এইটাও দেখেন, তার লাশ যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে, তখন যখন আমি যাই, তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই, আমি ওসি সাহেবের খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে, আপনারা নিয়ে যান। এই হলো অবস্থা। অর্থাৎ মৃত আইসে, এতদিন তো খুঁজছেন, তো বাড়িতে তো আইসে, লয়ে যান। আজকে এই হলো অবস্থা। আজকে দুর্নীতিবাজ বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই ওবায়দুল কাদের আজকে
কথা বলে? আজকে এটা ভণ্ড, আজকে এটা ভণ্ড, আজকে তার নেত্রী হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লজ্জা শরম নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেককে আনতেছি। এবার তারেক কি করছো? তারেক কি করছে? নিজে যে দেশ চালাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে। এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, কারা করছে? এটাও কইব তারেক, এইটাও বিএনপি। কদিন আগে ঝড় আইছিল, বললো এইটাও বিএনপি আনাইছে ঝড়। নিজেরা দেশ চালাইতে পারে না, পাশাপাশি এমন একটা অবস্থা হয়েছে যে আজকে দেশটাকে তারা একদম বানায় দিছে, জাহান্নাম বানায় দিছে। তো এই জাহান্নামের থেকে বাঁচতে হলে এই যে আপনারা যারা আছেন, আমি জানি আমার চেয়ে ভালো বক্তা আপনারা সবাই, আপনারা ওয়াজ করেন, বিভিন্ন মসজিদে যান, বিভিন্ন কিছুতে যান, আপনার ধর্মীয় বয়ান করেন, এবং যে কারণে ওয়াজের উপরেও আজকে সরকারের বিধিনিষেধ আছে। কিন্তু তারপরে বলবো আপনারা প্রত্যেকটা এলাকায় আজকে ওয়াজের নামে জনগণকে সত্যিকার দেশের অবস্থাটা তুলে ধরতে হবে, সাহস করে বলতে হবে, ইমানি দায়িত্বটা পালন করতে হবে। এটা শুধু একা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব না, এটা শুধু একা তারেক রহমানের দায়িত্ব না, বেগম খালেদা জিয়ার দায়িত্ব না, এটা আপনার আমার সবার। আজকে দেশটাকে ধ্বংস করে দিতেছে, আজকে এই দেশটাকে আজকে প্রতিবেশী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য পরিণত মতো অবস্থা আজকে নিয়ে চলে গেছে। কোথায় স্বাধীনতা আছে আমাদের? কোথায় স্বাধীনতা আছে? তাই আজকে বলবো, কেউ কিন্তু আল্লাহর তরফ থেকে মায় ঠিকই আছে। কাজে আমার এখানে নির্বাচন আমি কিভাবে করব সেটা আমি ঠিক করবো, এটাকে ভালো ঠিক করে দিবে? তারা ঠিক করে দেয় কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না। ভণ্ড এগুলো তো আগে একটু এই সুযোগও পায় নাই, এখন সুযোগ হয়েছে। এই যে আমরা যারা আজকে জাতীয়তাবাদের কথা বলি, আমরা যদি ঐক্য এক থাকতে পারি, এক শক্তিতে আমরা যদি মাঠে নামতে পারি, তাহলে তারা ভাইসে যাবে। আজকে আমরা ইসলামের কথা বলি, আজকে মধ্যপ্রাচ্য দেখেন, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা ইসলামিক দেশ যদি আজকে একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, ইসরায়েল টিকতে পারে সেখানে। ঠিক তেমনি আমাদের অবস্থা তাই। আজকে বুঝতে হবে, কাজে সেটার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আন্দোলন করে তোলা ছাড়া আমার নিজের স্বার্থে, এটা এমন না যে খালেদা জিয়ার স্বার্থে, এটা এমন না যে তারেক রহমানের স্বার্থে, এটা আপনার আমার সবার স্বার্থে। আজকে ফরজ, যেটা আমি প্রথমে বলছি, এই হাসিনাকে ক্ষমতা থেকে নামানো, নাই আমার ইমান আকীদা সব শেষ। একবার মক্কায় মদিনা যায় বলে ওই সনদ অনুযায়ী আমি দেশ চালাবো, আরেকবার ভারতে যায় বলে ওদের মত অনুযায়ী দেশ চালাবো, আবার বলে আমি আমেরিকার ইংল্যান্ডের মতো গণতন্ত্র দিব। আসলে ভণ্ড কোনোটাই না, কোনোটাই না। আজকে ক্ষমতায় থাকার জন্য এই বেনজির, এই আজিজদের উপর নির্ভর করে আজকে এখানে ক্ষমতা আসছে। তাই বুঝেন, অন্য যারা আছে এখনো যদি না বুঝেন, শেষ পানিটা ওরা তুলে দেওয়া পর্যন্ত তো খাইতে হবে, বাচ্চা থাকতে হবে। তাই ভাইরা আমার, আজকের আপনাদের সবাইকে মহাসচিবের অনারে আর আমি কোনো বক্তব্য দিলাম না। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ। ধন্যবাদ আব্দুল সালাম ভাইকে। সম্মানিত সুধী, আমাদের আজকের এই আলোচনা সমাপ্তির পথে আমাদের ইচ্ছুক পরে প্রধান অতিথি বক্তব্য দিবেন। প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বক্তব্য দিচ্ছেন উলামা দলের সংগ্রামী আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবেন না, কথা বলেন না, শুনেন।
কথা বলেন না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান আকর্ষণ বারবার কারা নির্যাতিত নেতা, এদেশের গণমানুষের নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব সহ ডাইসে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, ওলামা দলের ঢাকা মহানগর বিভিন্ন জেলা থানা মহানগর থানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সহ আরও অন্যান্য যারা এসেছেন, আমরা অনেকে বক্তব্য দিতে পারি নাই। বাংলাদেশ জাতীয় ওলামা দলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি আজকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য আমাদের পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটি কথা বলতে চাই, আজকে কার আলোচনা হচ্ছে? মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেন নাই, যিনি সরাসরি যুদ্ধ করেছেন, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি জেড ফোর্সের প্রধান ছিলেন, যিনি একজন আদর্শবান রাষ্ট্রপতি ছিলেন, যিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, সেই মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে ৪৩তম শাহাদাত বার্ষিকী আপনারা সকলে সফল করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দের সকলকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভবিষ্যতে আমরা আরো ভালো প্রোগ্রাম করবো। আপনারা সকলে সুযোগ আছে। আজকে মহাসচিব মহাদার আরেকটি প্রোগ্রাম আছে। আমরা এই জন্য আমার বক্তব্য আমি সংক্ষেপে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইরা চেক করছে, সেজন্য ওরা একটু কথা বলছে, আপনাদের কথা বলবেন। আমাদের মহাসচিব স্যারের জজকোর্টে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে এখনই, সেজন্য ওখানে যাবেন না, স্যার এখনই বক্তব্য দেবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর উপলক্ষে আজকের আলোচনা সম্মানিত প্রধান অতিথি, কারা নির্যাতিত নেতা, পরীক্ষিত নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব, আকর্ষিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ওলামা দলের আহ্বায়ক,
আলহাজ মোহাম্মদ সেলিম রেজা। এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টার সম্মানিত সদস্য, মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, যিনি ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক। উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী প্রায় 450 মামলা যার বিরুদ্ধে আমাদের খুব প্রিয় মানুষ বিএনপির যুব মহাসচিব জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত আছেন আপনাদের আরেকজন ত্যাগী নেতা, সাবেক ছাত্র নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উলামা দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত কয়েকদিন ধরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা করছি এবং কথা বলছি মানুষের সঙ্গে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সম্পর্কে নতুন করে কথা বলার খুব প্রয়োজন হয় না, কারণ এই ব্যক্তি, এই নেতা, তাকে আমি সবসময় আমার কাছে যেটা মনে হয় একজন ক্ষণজন্মা নেতা, ক্ষণজন্মা পুরুষ। তিনি একজন অখ্যাত মানুষ ছিলেন 1971 সালের 26শে মার্চের আগে। এই দেশের একমাত্র সেনাবাহিনীর লোকেরা, কিছু মানুষ ছাড়া সেনাবাহিনীর সদস্য হিসাবে, চৌকস অফিসার হিসেবে তাকে অনেকেই সবাই চিনতেন। আমাদের বাংলাদেশের আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে বহু আগে থেকে। আমাদের মানুষেরা বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, ভাষার দাবি নিয়ে, গণতন্ত্রের দাবি নিয়ে, ডিক্টেটরের বিরুদ্ধে সংগ্রামের লড়াইয়ে তারা সংগ্রাম করেছেন, সফল হয়েছেন। এই সংগ্রামে বিভিন্ন সময়ে আমাদের জাতীয় নেতারা একেবারে বহু আগে থেকে শুরু করে, এমনকি ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এই দেশের স্বাধীনতার জন্য বহু আত্মত্যাগ করেছেন। পরবর্তীকালে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান সবাই অবদান রেখেছেন। এই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছিল, যখন মানুষ আশা করছিল যে এই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ পাকিস্তান হানাদার বাহিনীকে বাধ্য করবে দেশ ছেড়ে চলে যেতে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবে, সেই স্বাধীনতা সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে এসেছে, বিশেষ করে 7ই মার্চের ঘোষণার পরে সব মানুষের আকাঙ্ক্ষা ছিল এবার স্বাধীনতার ঘোষণা আসবে, মুক্তি সংগ্রামের ঘোষণা আসবে। কিন্তু দেখা গেল 25শে মার্চে যখন পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করলো, আক্রমণ করলো নিরস্ত্র বাঙালি মানুষের উপরে, তখন দেখা গেল যারা এতদিন ধরে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার কথা তারা বলেনি কিন্তু সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করেই যেন উবে গেল, পালিয়ে গেল। এবং যার উপরে সবাই সেই সময়ে নির্ভর করেছিল, অবিসংবাদী নেতা সেই সময় শেখ মুজিবুর রহমান, তিনি পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন। মানুষ একদম দিশেহারা হয়ে গেছিল, কি করবে বুঝতে পারছিল, কিং কর্তব্য বিমূঢ়। একদিকে পাক হানাদার বাহিনীর সেই আক্রমণ, হত্যা, নির্বিবাদে হত্যা, অন্যদিকে যখন মানুষ ঢাকা শহর ছেড়ে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, তখন তারা কিছুই বুঝতে পারছিল না। সেই সময় 26 তারিখে হঠাৎ করেই যে কণ্ঠ এদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে সাহস জোগালো, সেই কণ্ঠটা ছিল এই অখ্যাত মেজর জিয়া। এই মেজর জিয়া তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি,
আমি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি এবং স্বাধীনতা ঘোষণা করছি। আজকে আসুন আমরা সবাই এই যুদ্ধে নেমে পড়ি এবং এই হানাদার বাহিনীকে আমরা পরাজিত করি। এই যুদ্ধ, এই ঘোষণায় সমগ্র জাতি অনুপ্রাণিত হয়েছিল এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে একটা স্বাধীন মানচিত্র পেয়েছিল। যে মানুষটির ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হলো, সেই মানুষটিকে আজকে যারা শাসক গোষ্ঠী আছে তারা বহুদিন ধরেই এই মানুষটিকে তারা অস্বীকার করে, তার ঘোষণাকে অস্বীকার করে, তার কর্তৃত্বকে, তার যে কৃতিত্ব সেটাকে তারা অস্বীকার করে। একমাত্র এক নেতা, এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এই ছিল তাদের স্লোগান। এই মানুষটি আবার দ্বিতীয়বার যখন বাংলাদেশের বিপদে পড়ল 7ই নভেম্বরের আগের মুহূর্তে, যখন আবার ওই দেশের শত্রুরা চক্রান্ত শুরু করলো দেশকে আবার পুরোপুরি পরাধন করে দেওয়ার, সেই সময় কিন্তু আবার এই মানুষটি সামনে এসে দাঁড়ায়। সেটা হচ্ছে আপনার 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছিল এবং তিনি বলেছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আপনারা সবাই শৃঙ্খলার মধ্যে আসেন। এবং যে সেনাবাহিনী তখন আপনার কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনী থেকে তিনি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসলেন এবং নতুন করে বাংলাদেশের মানুষকে তাদের জাতি গঠনে, নির্মাণে অনুপ্রাণিত করলেন এবং সেই কাজে নামলেন। এবং তারপরে ঘটনা অনেক লম্বা ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে চাইব না। আমি যে কথাটা বলছি যে এই মানুষটি সেদিন ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো কি হতো আমি জানি না, নিশ্চয়ই হতো, তবে অনেক সময় লাগতো। এই মানুষটিকে তারা অস্বীকার করে, তারা বলে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন। এই সমস্ত মিথ্যা কথা বলে জনগণকে, বিশেষ করে নতুন প্রজন্মকে তারা বিভ্রান্ত করতে চায়। কিন্তু জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে তিনি হচ্ছেন সেই নেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এবং একজন আত্মত্যাগী নেতা যার মধ্যে কোনো লোভ লালসা বলতে কিছুই ছিল না। 100% একজন সৎ মানুষ, 100%। পরে দেখা গেছে যে তার শাহাদাতের পরে তার এই ঢাকা বলেন, দেশে বলেন, কোথাও একমাত্র গ্রামের বাড়ি ছাড়া কোথাও এক খন্ড জমি নেই, তার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তিনি সত্যিকার অর্থেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেবের অনুকরণের জীবনযাপনের চেষ্টা করতেন। এই মানুষটিকে যখন এরা বিভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, তখন আমরা এই দেশের মানুষ অত্যন্ত কষ্ট পাই, কারণ আমরা যার যেটা পাওনা তাকে সেটা দেওয়াতে বিশ্বাস করি। বন্ধুগণ, শহীদ জিয়াউর রহমানের অবদান বলে শেষ করা যাবে না, কারণ যে দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, যাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। 75 সালের আগে হেনরি কিসিঞ্জার, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে ওখানে সাহায্য দিয়ে তো লাভ নাই, কারণ ওটা হচ্ছে তলাবিহীন ঝুড়ি, ওখানে যা দেবেন সব চলে যাবে। এই কথার সমর্থন তো শেখ মুজিব নিজেই করেছেন। তার এখন এই যে বক্তৃতাগুলো শোনায়, দেখেন না টেলিভিশনে, শেখ মুজিবের বক্তৃতা শোনায় তো মাঝে মাঝেই ছোট করে। তো সেখানে তিনি বলেন যে আমার চারপাশে এখন সব চোর, অন্য দেশের মানুষ পায় সোনার খনি, বিভিন্ন খনি, আমি পেয়েছি চোরের খনি। এমন বললেন যে এত কম্বল এলো বিদেশ থেকে সাহায্য হিসেবে, আমার কম্বলটা গেল কোথায়? এটা প্রমাণ করে তখন তিনি প্রমাণ করেছেন যে এই দেশে তখন লুণ্ঠন, দুর্বৃত্তায়ন, চুরি আবার একইভাবে চলেছে। শুধু তাই নয় বন্ধুগণ, বিরোধী মতকে দমন করা, কোনো প্রতিপক্ষ থাকবে না, ভিন্ন মতকে উপেক্ষা করবে না, এই চিন্তায় তখনও তারা ছিল বলেই সেদিনও যারা বিরোধী পক্ষ ছিল, তখন সেদিন জাসাদ, বাম রাজনীতিবিদগুলো, রাজনৈতিক দলগুলো
তাদেরকে নির্মমভাবে সেদিন তারা হত্যা করেছে। এবং এই রাজনৈতিক দমন পীড়ন করার জন্য সে নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল, বাহিনীর নাম ছিল রক্ষী বাহিনী। এটা আমরা অনেকেই ভুলে গেছি, মনে করি না। সে রক্ষী বাহিনীর অত্যাচার এই এখন যেমন আপনার পুলিশ বাহিনীর আপনার র্যাবের অত্যাচার সহ্য করতেন, তার চাইতেও ভয়াবহ ছিল। তার একটা নমুনা আমি দেবো আপনাদেরকে, যে সেই সময়ে আমরা এই বিরোধী পক্ষ যারা ছিল বা বাম রাজনীতি যারা করতো তাদেরকে তারা হত্যা করতো, দমন করতো। এটা সম্ভবত ঝিনাইদার একটা জায়গায় বাম রাজনীতি করতে এক ছেলে, তাকে ধরার জন্য রক্ষী বাহিনী সেখানে গেছে সেই গ্রামে গিয়ে, যখন ছেলেকে পায়নি তখন তার বাবাকে ধরে নিয়ে এসছে। তাদের বাবাকে বলছে তোমার ছেলেকে এই মুহূর্তে এখানে হাজির করো। তিনি বলছে আমার ছেলে তো আমার কাছ থেকে থাকে না, সে তো বাইরে বাইরে থাকে, আমার বাসায় আসে না। তারপরে ওই ছেলেকে ধরে নিয়ে এসেছে। যে ওই হোক, ধরে নিয়ে আসার পরে সেই ছেলেকে তার বাবাকে বলেছে তার ওই ছেলেকে নিজের হাতে কোড়া দিয়ে তার কল্লা কাটতে, না তাই করেছে। তারপরে ওই বাবাকে বাধ্য করেছে যে তার কুড়াল দিয়ে তার কল্লা কাটতে, আর সেই কল্লা দিয়ে তারা ফুটবল খেলেছে। কথাটা আমার না, কথাটা আপনি ইতিহাসে পাবেন, বইয়ের মধ্যে পাবেন। আর একজন মহিলা কমিউনিস্ট নেত্রী শান্তি সেন, তিনি যশোরের দিককার খুলনা বোধহয় সম্ভবত সেদিককার নেত্রী শান্তি সেনের স্ত্রী, তার বৌমা এবং হানুফা বেগম নামে আরেকজন নেত্রী, যিনি তখন আওয়ামী বিরোধী রাজনীতি করতেন, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে 21 দিন যাবৎ নির্মম অন্যায় অত্যাচার করেছে। অত্যাচার করার পরে এমনকি তাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে চুবিয়ে পুকুরে চুবিয়েছে, তারপর তাদেরকে কারাগারে পাঠিয়েছে। সেই কারাগার থেকে আমাদের মওদুদ আহমদ সাহেব, ব্যারিস্টার মওদুদ আহমদ সাহেব, তিনি তখন হেভিয়াস কর্পাস করে তাকে বিচারকদের সামনে নিয়ে আসেন। বিচারক ছিলেন তখন দেবেন ভট্টাচার্য, আমাদের এই দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা। তিনি ওই এজলাসে বসেই তাদের কথা শুনলেন, খাস এজলাসে গিয়ে তাদের পরীক্ষা করলেন, তারপরে ফিরে এসে তিনি বলেন যে এই মুহূর্তে এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো, তাদেরকে দেশ বাসায় তারা ফিরে যাবে। তখন সেই মহিলা সেই বিবৃতি দিয়েছিলেন যে কি অন্যায় অত্যাচার নির্মম তাদের উপর করা হয়েছে। এটা ছিল দুটো ঘটনা বললাম। সারা বাংলাদেশে তখন তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তখনও গুম হতো, তখনও খুন হতো, তখনও আপনার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। তখন সহজে কেউ আল্লাহর নাম নিতে পারত না, এটা বাস্তব কথা। তখনও একই অবস্থা ছিল যে যদি কেউ ধর্ম ইসলাম ধর্মের কথা বলে তারপরে সেইভাবে একইভাবে তাদেরকে নির্যাতন নেমে আসত। আজকে দেখেন এতদিন পরে ঠিক একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংবিধানের প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, যিনি আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস সংযোজন করেছিলেন, এরা ওই আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস কেটে দিয়ে শুধু ভয়ে বিসমিল্লাহটা রেখে দিয়েছে। বাকি সমস্ত গুলো কেটে সমস্ত এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায় তাদের ইচ্ছার বিরুদ্ধে সমস্ত কাজগুলো করেছে। আপনারা ভুলে গেছেন খেলাফে হেফাজতে ইসলাম না, হেফাজতে ইসলামের সমাবেশে কি ঘটনা ঘটেছে ভুলে গেছেন নাকি আপনারা? সেই দিন অন্যায় ভাবে আজকে বেনজির আহমেদ, তখন ঢাকা সিটি কর্পোরেশনের মেট্রোপলিটন ডিএমপি কমিশনার, রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে অসংখ্য মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। আমাদের মাদ্রাসার সব শিশু, তরুণ, কিশোর বালকদেরকে, হাফেজ আলেম উলেমাদেরকে সেইভাবে হত্যা করা হয়েছিল। এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় যে যদি আবার তাকে ওই জঙ্গি 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 নাম দিয়ে দেয়। এবং এটা করেছে এইভাবে আপনার জঙ্গি নাম দিয়ে অনেক মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। তারা মৌলানা মমিনুল হক সাহেব সহ আরো অনেক মৌলানাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। কারাগারে তারা অনেকেই এখনো আছে। অপরাধ যে তারা সত্য কথা বলছে,
অপরাধ যারা আল্লাহর কথা বলে, অপরাধ যারা দেশে একটা সত্যের সরকার প্রতিষ্ঠা হোক, রাষ্ট্র তৈরি হোক, এটি তারা চায়। প্রিয় বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে এত কিছু বর্ণনা করা সম্ভব না। একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখনও তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলের উপরে, যার ফলে বাম রাজনীতি আরো বেশি করে তার চেষ্টা করেছে সেটা যুদ্ধ করতে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে তারা আবার নতুন ভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে। জরুরি অবস্থা ঘোষণা করে তখনও যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে। সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সব। আল্লাহর হুকুম তো আছে, আল্লাহর একটা বিচার আছে না, বেশি দিন থাকে না। কিছুদিন পরেই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই মহান নেতা বাংলাদেশের ভাগ্য যিনি পরিবর্তন করতে শুরু করেছিলেন, যিনি নতুন করে পথ দেখেছিলেন, আশা জাগিয়েছিলেন, সেই মানুষটির নেতৃত্বে নতুন করে মানুষ বাঁচার একটা ছুতা খুঁজে পেল। শহীদ প্রেসিডেন্ট রহমান ওই একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে এসেছেন। তিনি জনগণের যে কথা বলার স্বাধীনতা, সেই স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আপনারাই বলেছেন, আলেম ওলামাদের তিনি বিশেষভাবে সম্মানিত করেছিলেন বঙ্গভবনে এবং বিভিন্ন ভাবে দেশের মধ্যে, এবং তিনি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছেন। বারবার করে বলেছেন যে আমাদের এখানে এই দেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, তাদের যে ইমান আকীদা, তাদের যে কৃষ্টি, তাদের যে ধ্যান ধারণা, সেগুলি কখনো অসম্মান করা যাবে না। এই কারণে তিনি ওই আল্লাহর প্রভৃত আস্থা বিশ্বাস থেকে সংযোজন করেছেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা, তিনি যে নতুন জাতীয়তাবাদের যে তত্ত্ব, যে দর্শন তিনি নিয়ে এসেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কেন এনেছিলেন? কারণ এর আগে তারা বলতেন বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বলে শুধুমাত্র বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বোঝায়। তারা এই দেশে বাংলা ভাষা ছাড়া ওরা অনেকে কথাবার্তা বলে, অন্যান্য জাতি সত্তা আছে, চাকমা মারমার তারা আছে, তাই না? এখন পশ্চিম বাংলায় যারা আপনার বাংলায় কথা বলে তারা কি হবে, কোন দেশের হবে? আসামে যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোথায় যাবে? ত্রিপুরায় যারা বাংলা ভাষায় কথা বলে তারা কোন দিকে যাবে? সব মিলিয়ে সেদিন তিনি নতুন একটা দর্শন সামনে নিয়ে এসেছিলেন। সেই দর্শনটি বাংলাদেশি জাতীয়তাবাদ। সব বাদ দিতে পেরেছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদটা বাদ দিতে পারে নাই। ওটা এখানে পাসপোর্টের মধ্যে লেখা হয় ন্যাশনালিটি, বাংলাদেশি ন্যাশনালিটি, তাই না? আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে অবদান, সে অবদানটা একটা ছিল সমস্ত কাঠামোগত পরিবর্তন। তিনি একদিকে একদলীয় শাসন বাকশালকে পরিবর্তন করে রাজনৈতিক যে পরিবর্তন আনলেন, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের। বহুদলীয় গণতন্ত্র বুঝতে হবে, আমি বেশি কথা বলবো না, শুধু দু একটা কথা বলতে চাই যেটা আমাদের বোঝা দরকার। বহুদলীয় গণতন্ত্রটা হচ্ছে যে বিভিন্ন মত থাকবে, দল থাকবে, বিভিন্ন মতবাদ থাকবে, এগুলোকে প্রস্ফুটিত করতে হবে। তারা তাদের মতো করে ফুটবে, সৌরভ ছড়াবে, যেটাকে তিনি বলতেন এই সৌরভের মধ্য দিয়ে একটা ধারণা আসবে, সেটা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা। এই আপনার একটা ঐক্যের রাজনীতি, এইটা তিনি তার চালু করেছিলেন। পলিটিক্যাল স্ট্রাকচারটা তিনি এইভাবে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষা ফিরে এসেছিল, আবার মানুষ তাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে এসেছিলেন। অন্যদিকে তিনি অর্থনৈতিক কাঠামো পুরো পরিবর্তন করেছিলেন। এর আগে ছিল একটা তথাকথিত একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা দিয়ে ক্লোজড ইকোনমি, নিয়ন্ত্রিত ইকোনমি, যেখানে আপনি সব জাতীয়করণ করা হয়েছিল, জাতীয়করণ করে চুরি লুটপাট এগুলো করাই হচ্ছিল। সেটাকে তিনি পরিবর্তন করে
তিনি মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ এগুলো তিনি প্রাধান্য দিলেন, যার ফলে দেশের অর্থনীতি অনেক কৃষিতে বিপ্লব করেছিলেন। শিল্পতে আমরা সব জায়গায় ব্যর্থ ছিল, 2 শিফট 3 শিফট উৎপাদন করে নিয়ে এসে তিনি সেখানে আপনার উৎপাদন বাড়িয়ে দিলেন। আজকে যে আমাদের মক্কা মদিনায় আমি কয়েকদিন আগে উমরা করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ, যারা কাজ করছে বিভিন্ন ভাবে। এই যারা শুরু করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিদেশে লোকদেরকে পাঠানো, এবং ওটা বলেছেন আপনি, আমি রিপিট করতে চাই না। আর সেই সঙ্গে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতির দিকটি কিন্তু এই দুটোই নতুন নতুন উদ্ভাবনা, নতুন নতুন সৃষ্টি, শিক্ষার ক্ষেত্রে আপনার একটা নতুন একেবারে পরিবেশ সৃষ্টি করা, জ্ঞানী লোককে তার জায়গায় বসানো। তার প্রথম ক্যাবিনেট ছিল বলা হতো গ্যালাক্সি স্টার, দেশের সবচেয়ে জ্ঞানী গুণী লোকগুলোকে নিয়ে তিনি একটা মন্ত্রিসভা তৈরি করেছিলেন, এবং সেভাবেই তিনি কন্টিনিউ করে গেছেন। সেই মানুষকে তো এমনি হত্যা করা হয় নাই, হত্যা করা যে তিনি যদি নেতৃত্বে থাকতেন, তাহলে আপনার এই যারা আমাদের প্রভুত্ব করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তারা সেটা করতে পারবে না, বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে। এটাই ছিল তার স্লোগান, সেলফ রিলায়েন্স হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। এই জন্য বিদেশিরাও বলে, উইলিয়াম বি বাইলাম একজন আপনার অ্যাম্বাসেডার ছিলেন, সেই সময় মার্কিন অ্যাম্বাসেডার ছিলেন বাংলাদেশে, তিনি মাহমুদুল্লাহ সাহেবের যে বই প্রেসিডেন্ট জিয়া রহমানের, সেই বইটার উপরে তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট জিয়া রহমান যদি 1981 সালে নিহত না হয় 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হতো, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেটা প্রমাণ আমরা দেখছি বন্ধুগণ। আজকে গত 15 বছর ধরে ওই আওয়ামী লীগের অপছায়া, তাদের প্রেতাত্মারা আবার বাংলাদেশকে শাসন করতে শুরু করছে। ওই শাসন তারা করছে ভিন্ন পদ্ধতিতে, আবার এই একদলীয় শাসনের লক্ষ্যে তারা একটা গণতন্ত্রের একটা ফসাদ তারা সৃষ্টি করেছে, কিন্তু গণতন্ত্র তারা বিশ্বাস করে না। আজকে যারাই বিরোধী কথা বলে তাদেরকে তুলে নিয়ে যায়, বিভিন্ন আইন পাস করেছে তারা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্ট, এই আইনগুলো দিয়ে কেউ কথা বলার সেই স্বাধীনতা পায়। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে। দেশের বেগম খালেদা জিয়া তাকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় 6 বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 27,000 নেতা কর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেফতার করেছে এই 28 অক্টোবর পরে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলি তারা আক্রমণ করে। আজকে বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার চুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সে কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। আজকে তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু সে বলেছে, এবং সে যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন করেছে। তারা বেআইনি ভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এবং মিথ্যা মামলা দিয়ে, এই গায়েবী মামলাটা বলতে সেই সময়কার তৈরি সমস্ত পুলিশের আইনি এখন যিনি আছেন, তিনিও স্যাংশন প্রাপ্ত কিছু 9 জনকে স্যাংশন ছিল বেনজির সহ। এই একটা অবস্থা এই সরকার। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিগিয়ে
তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন কয়েকদিন আগে। তিনি বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে যে তাকে এখানে কোন একটা দেশের এয়ার বেস করতে দেওয়ার জন্য, অর্থাৎ সেখানে তাদের জঙ্গি বিমান নামবে, সেটাকে তাদের এয়ার বেস হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তার চেষ্টা করছেন। আমি গতকাল বলছি, আজকে আবার বলছি যে প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে দেওয়া, কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন, এটা আমরা জানতে চাই। কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনদিন নিরাপদ না। আপনাদের এর আগের পররাষ্ট্রমন্ত্রী তিনি তো বলেই ফেললেন পাশের একটা দেশের ব্যাপারে যে তাদের সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তাহলে আপনি আর সেখানে কি করে তারা যে অন্যায় ভাবে আমাদের সমস্ত ন্যায্য পাওনা যেগুলো আমাদেরকে বঞ্চিত করছে সে ব্যাপারে তো কোনো কিছু করতে পারছে না। আমাদের পানির হিস্সা দেয় না, আমাদের তিস্তা পানির হিস্সা দেয় না, ফারাক্কার হিস্সা দেয় না। 154টা নদী, অবিভক্ত নদী, সেই নদীগুলোর আমরা পানির হিস্সা পাই না। সীমান্তে আমাদের হত্যা হয়, সেই সম্পর্কে একটা টু শব্দ করে না। আজকে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আপনাদের উপরে আর আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন, ধর্মপ্রাণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন, আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, এটা আপনারা কে কতটুকু খেয়াল করছেন আমি জানি না। সেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা, সেই চিন্তা আমাদের পরিবারের মধ্যে আমরা করিয়েছি। অন্যান্য ধর্মের লোকেরা তাদের কিন্তু একটা ধর্মীয় একটা প্রভাব তাদের মধ্যে ছিল বলে তারা সেইভাবে করেছে। আজকে সেইখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতবার্ষিকী পালন করার উদ্দেশ্য একটাই, বারবার করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু স্মরণ করলে হবে না, মনে করলে আপনার তাকে অনুসরণ করতে হবে। এবং আজকে যে দানব গত 15 বছর ধরে আমাদের ঘরের মধ্যে, বুকের মধ্যে চেপে বসে আছে, একে সরাতে না পারলে কিন্তু আপনার স্বাধীনতা থাকবে না, আপনার সার্বভৌমত্ব থাকবে না। আমার এই ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আজকে দেখেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। আজকে সব একক সংখ্যা গরিষ্ঠতা তারা পাচ্ছে না। সেই অবস্থাটা আমাদেরকে খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, মুক্ত করতে পারি, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তার জন্য আমাদেরকে সংগ্রাম লড়াই করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যিনি বিদেশে নির্বাচিত আছেন মিথ্যা মামলায়, তাকে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে সেই সংগ্রাম করতে হবে। সর্বোপরি দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমার অধিকারকে ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে। যে কথাটা অনেকে বলেছে, আমি সবসময় বলি যে এই সংগ্রামের লড়াই তো আমার জন্য নয়, আমাদের এখানে যারা বসে তাদের কারোর জন্য নেই। এই সংগ্রামের লড়াই হচ্ছে আমার দেশের মানুষকে মুক্ত করবার জন্য, আমার স্বাধীনতাকে রক্ষা করবার জন্য। এই যে ডাক, স্বাধীনতা রক্ষা করবার যে ডাক, আমাদের দেশকে মুক্ত করবার যে ডাক, যে আহ্বান, এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে দল মত নির্বিশেষে সবাই মিলে একটা গণ আন্দোলন সৃষ্টি করতে হবে, যে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে পরাজিত করতে সক্ষম হব। আজকে শাহাদাতবার্ষিকীতে সেই হোক আমাদের আজকে প্রতিজ্ঞা, আমরা যেন সেইভাবে সামনের দিকে
আল্লাহর নামে আমরা এগিয়ে যেতে পারি। এটা সবাইকে আমাদের সবসময় মনে রেখে সেইভাবে কাজ করতে হবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা আশা করব যে আপনারা যে কথাটা অনেকে বলেছে, আপনাদের এখন উলামা দল, এই দলকে নতুন করে আবার পুনর্গঠন করার সুযোগ একটা আপনারা পেয়েছেন। শুধু এখানে ঢাকায় বসে এই সভা করলে হবে না, ছড়িয়ে পড়তে হবে সারা দেশে, সংগঠিত করতে হবে সমস্ত দেশকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।